আসছি আজকে মোশাররফ হোসেন মোল্লা, আমার কাকা, এবং আমার আব্বা আবু তালেব প্রামাণিক, দুইজনই ক্লাসমেট এবং বন্ধু মানুষ। তাদের আজকে পেয়ে আমি খুবই খুশি। তো আমি মোশাররফ হোসেন মোল্লার কাছে আমি জানতে চাই যে আমার কাকা একদম ছোটবেলায় তার মা মারা গেছে। মা মারা যাওয়ার পরে সে কিভাবে লেখাপড়া করে আজ এই পর্যন্ত এসেছে, এবং তার সন্তান, আহ, বড় সন্তান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি সাহিত্য অনার্স মাস্টার্স করে আজকে অস্ট্রেলিয়াতে, এবং সে একজন কবি। এবং তার মেয়ে তিতলি, সেও ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছে, এবং সে ছেলে মেয়েদেরকে সুশিক্ষিত করেছে। তার ছোটবেলা থেকে আমাদের সুলতানপুরের বড় হওয়া এবং শেষ পর্যন্ত তার কিছু গল্প আমরা আজকে শুনবো। তো কাকা কেমন আছেন? আল্লাহ রেখেছে যেভাবে সেভাবেই থাকি আর কি। আসলে জীবনটা তো অনেক কঠিন সংগ্রামের জীবন। এই জীবনের ইতিহাস বলাটাও খুব কঠিন। তারপরেও তুমি যেহেতু বলছো তাই বলছি যে আমার জন্মটা হয়েছিল অনেক আগে, সেই 1948 সালে, যখন যুদ্ধ হয়, দ্বিতীয় বিশ্বযুদ্ধ। ওই সময়টাতে খানখানাপুরে একটা সম্ভ্রান্ত পরিবারে আমার জন্ম হয়। আমার মা ছিলেন ওই পরিবারের মেয়ে, হাসমত আলী মুন্সি, আমার মামা। উনি 105 বছর বয়সে মারা গেছেন। উনি অত্যন্ত ধার্মিক লোক ছিলেন। ওনাদের যত সয় সম্পত্তি আমি ছোটবেলায় দেখেছি যে ওনাদের বাড়িতে 10-12 খান টিনের ঘর ছিল। এই টিনের ঘর জমি জমা বিক্রি করছেন আর ধর্মীয় পথে উনি ব্যয় করেছেন। এই করতে করতে উনি 105 বছর বেঁচেছেন, জীবিত ছিলেন। তো সেখানেই আমার জন্ম। কিন্তু দুর্ভাগ্যবশত এই জন্মের 2 মাস পরে আমার মা মারা যান। আমার মা মারা যাওয়ার পরে আমার নানি আমার মাকে আমার দাদির কাছে দিবেন না, আমাদের বাড়িতে দিবেন না। তখন আমার বাবা আমার দাদি দেখতে চেয়েছে বলে তাকে ফাঁকি দিয়ে আমাদের বাড়িতে নিয়ে আসে, আমার নানি সহ। এরপরে যখন যাওয়ার সময় হলো, নানিকে একলা পাঠিয়ে দিল, আমাকে রেখে দিল। অর্থাৎ নানির কাছে আর আমাকে দিল না। আমি বড় হতে থাকলাম আমার দাদির কাছে। তো দাদি আমার মা, দাদি আমার দাদি, দাদি আমার সবকিছু। আমি তাকে বউ বলতাম। তো জন্মের পরে 1.5 বছর, 1 বছর পরে বোধহয় আমার বাবা আবার বিবাহ করেন। তো দাদি সমস্ত বড় করেছেন। তো আমি দাদির কাছে শুনেছি আমার মার চুল নাকি পা পর্যন্ত পড়তো। বিয়ের পরে যখন উনি আসলেন আমাদের বাড়িতে, তখন ওই মানে বিয়ের পরের দিন তাকে চেয়ারের পর বসালে দেখা গেল যে মাটিতে তার সমস্ত চুল যায় গড়ায় পড়ছে। তখন আমার দাদি বললো যে তোমরা একটা পাটি বিছায় নাও, খেজুরের পাটি, তারপরে সেই পাটির উপরে চুল রাখো যাতে ধোলা না লাগে। তো উনি অত্যন্ত পর্দাসীন ছিলেন, এটা আমার দাদির কাছে শোনা। অত্যন্ত পর্দাসীন ছিলেন, যার কারণে দেখা গেছে যে উনি সারাদিন ভিজা চুল নিয়ে কাজ করেছেন। রাত্রে যখন শুতে গেছেন তখন বাবা এটা অ্যাকসেপ্ট করে নেননি। বাবা তাকে বের করে দিতেন চুলে গন্ধ থেকে। আমার দাদি তারে নিয়ে আসতো, ঠিক আছে তুই আমার কাছে থাক। এভাবেই আমার মার কাছে আমি জন্ম, এবং মা 2 মাস পরেই মারা গেলেন। আপনি জন্মের 2 মাস পরে আমার জন্মের 2 মাস পরেই মা মারা গেলেন। তো এরপরে ওই বড় হলেন কার কাছে? এই দাদির কাছেই বড় হইলাম। তো বড় হইলাম ঠিকই, কিন্তু দেখা গেছে যে মানে অযত্ন অবহেলায় আমি, যখন আমার বয়স যখন 7.5 বছর 8 বছর, তখন আমি স্কুলে যাই। আমি 7.5 বছর 8 বছর পর্যন্ত ল্যাংটাই থাকতাম, আমার কাপড় চোপড় ছিল না। আমার এক দাদা ছিল হাসমত মোল্লা, তিনি আমার দেখলেই এই দাঁড়া, আমি তোর মানে
মুসলমানি করাই দিন। তো অর্থাৎ আমি মানে ওইভাবেই ঘুরে বেড়াতাম। যত্ন কাকে বলে এটা আমি বুঝিনি। আমার দাদি অত্যন্ত ব্যস্ত কাজে, মানে সংসারে কাজে ব্যস্ত ছিল, যার ফলে সেও সেইভাবে যত্ন আমাকে নিতে পারেনি। আমি মানে প্রাকৃতিকভাবেই বড় হয়েছি আস্তে আস্তে। তো এরপরে ধরেন স্কুলে ভর্তি হলাম, তখন আমার কাকা 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 আমাকে অনেক সাহায্য করেছে, অনেক ইয়ে করেছে, সেই কোলেপিটি করতে হয়। তো কাকা যখন ক্লাস 5-এ পড়ে, আমি তখন তার সাথে স্কুলে যাওয়া ধরলাম। তো আমি যখন 5-এ উঠলাম তখন আমার বাবা আর আমাকে পড়াবে না। তার ইচ্ছা যে আমি কামলা আছে 4টা, এই কামলাদের সাথেই আমি স্কুলে না যেয়ে তাদের সাথেই চলি, তাদের হেল্প করি, তাদের সাহায্য করি, আস্তে আস্তে কৃষিকাজ শিখি, যাতে আমাদের যে জমি জমা আছে এই জিনিসগুলো আমি দেখতে পারি। তো আমি তাতে রাজি হইনি, খুব কান্নাকাটি করলাম। সে কোনো রকমই ভর্তি করবে না, কোনো রকমই ভর্তি করবে না। তখন কি করব? আমার চাচাতো দাদি ছিল, তার কাছে গেলাম যে দাদি আমার তো ভর্তি করবে না, আমি কি করবো, আমি তো লেখাপড়া করতে চাই। তখন সেই দাদি আমাকে বই কেনার টাকা দিল, সেই বই কেনার টাকা নিয়ে আমি যাই রাজাপুর স্কুলে ভর্তি হলাম। আর রাজাপুর স্কুলে ভর্তি এই পাইলাম এই যে তালেবকে, যারা তোমার বাবা। আচ্ছা, এই সুলতানপুর স্কুল থেকে তখন সুলতানপুর ওই ওখান থেকে রাজাপুর যাইতেন, কারণ সুলতানপুর স্কুল তখন হয় নাই। না, তখন সুলতানপুরে কোনো স্কুল, স্কুল ছিল। প্রাইমারি স্কুল ছিল। আচ্ছা, তাহলে ওই সুলতানপুর থেকে এই ভাতৃ সুলতানপুর থেকে রাজাপুর স্কুলে কিভাবে যাইতেন আপনি? হেঁটে ওই সময় তো যেতাম, রাস্তাঘাট কিছু ছিল না, হেঁটে কিভাবে যেতেন? যেতাম, হেঁটে যাম। তা আবার হেঁটে যাওয়ার একটা পদ্ধতি আছে, সেটা হলো আমাকে সকালবেলা ওই 4টে রাখাল ছিল, 3টে বা 4টে লাঙল ছিল, তাদের 9টার সময় খাবার দিতে হতো। 9টার সময় যদি খাবার না দেওয়া যেত, তাহলে মানে আমাকেও মারতো, আমার মাকেও মারতো, আমার যে বর্তমান যে মা তাকেও মারতো। কিসের জন্য? দেরি হলে কেন, রাখালরা বসে রয়েছে। হুম, যার ফলে এই রাখালদের নাস্তা দিয়ে তারপর আমি যেতাম স্কুলে। দেখা গেছে যে আমার এই দুই চোখ মানে পাশ দিয়া তেল নিতাম মাথায়, ঘাম আর তেল দুটো মিশে একেবারে একাকার হয়ে যেত। সবাই বলতো কিরে তোর এই অবস্থা কে। এইভাবেই ক্লাস 8 পর্যন্ত রাজাপুর স্কুল পড়লাম। রাজাপুর স্কুলে, হ্যাঁ। ওখানে ওখানে ওদের সাথে ও সেকেন্ড বয়, আমি ফার্স্ট বয়। আচ্ছা, এই যে আপনি ফার্স্ট পাইছিলেন, আব্বা সেকেন্ড পাইছিলেন। সেকেন্ড বয় ছিল। তো যাওয়ার সময় জিরানোর জন্য বা ও দেখা গেছে ওর ওর কিছু দেরি হচ্ছে, হ্যাঁ, তা আমি ওদের বারান্দায়, তোমাদের বারান্দায় এসে বসতাম, মানে কাছারি ঘরে, আমাদের বাড়ি কাছারি ঘরে কাছারি ঘরে বসতাম। কাছারি ঘরে ওখানে একটা ইয়া গাছ ছিল, খুব ভালো একটা আহ, এই বড়ই কুল গাছ। এই কুল পাড়ে খাইতাম আর গল্প করতাম। তারপরে কোনো কোনো দিন তোমাদের বাড়িতে খাইছিও আমি, হ্যাঁ। তারপরে দুইজনের সাথে করে স্কুলে গেছি। এই হলো আমাদের দৈনন্দিন জীবন ছিল, হ্যাঁ। ও, আমি দেরি করলে ও আমার জন্য অপেক্ষা করতো, আর আমি আগে গেলে ওর জন্য অপেক্ষা করে নিয়ে যেতাম। তো এইভাবেই আমাদের জীবনটা চলছে। তারপরে ধরো ক্লাস 8 পর্যন্ত পড়ার পরে আমি চিন্তা করলাম, আই ওয়াজ ভেরি মাচ এনার্জেটিক ইন ম্যাথমেটিক্স। দ্যাটস ওয়াই আমি চিন্তা করলাম যে আমি সায়েন্স পড়বো, আমি আর্টস পড়বো না। এখন রাজাপুর স্কুলে সায়েন্স নাই, আছে আর্টস। তখন রাজাপুর থেকে আমি চলে গেলাম ফরিদপুর হাই স্কুলে। ফরিদপুর হাই স্কুলে আমার চাচা লতিফ মোল্লা, উনি অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার ছিল। উনি আমাকে নিয়ে গেলেন, নিয়ে যায় ভর্তি করলেন। হ্যাঁ, বাবা কোনো রকমের রাজি ছিলেন না। তারপরেও আমি জোর করেই ধরতে গেলে একরকম আমার নানা বাড়ি থেকে এই লেখাপড়াটা করলাম। এবং আমার যেহেতু চাচা অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার ছিলেন, উনি আমাকে ফ্রি করে দিলেন। হ্যাঁ, পড়াশোনা ফ্রি করে দিলেন। তো আরেকটা কথা হলো যে আমি যায়া, যেহেতু রাজাপুর থেকে গেছি, গ্রামের থেকে গেছি, শহরে যায় আর আমি মানে কিছু বুঝি টুঝি না। তো আমি লম্বা মানুষ, আমার ক্লাসে সামনে বসতে দেয় না, সেই পিছনে বসতাম।
কি লেকচার দিত, কি কথা বলতো, আমি কিছুই কেন বুঝতাম না। সামনে বসতে দিল না আপনার? আমি লম্বা যে, এজন্য। পিছনে মানুষ দেখতে পারে না এই কারণে। পিছনে মানুষ দেখতে পারে না। এই কারণে বাধ্য হয়ে পিছনে বসতে হতো। হ্যাঁ, তো তারপরে হাফ ইয়ারলি পরীক্ষা আমি ফার্স্ট হলাম। আমাদের 169 জন ছাত্র ছিল, দুই দুই সেকশনে। আমি এই সেকশনে ছিলাম, আর এক বি সেকশন। এই দুই সেকশন মিলে 169 জন ছাত্রের ভিতরে আমি ফার্স্ট হয়ে গেলাম। যখন ফার্স্ট হইলাম তখন বাধ্য হয়ে আমাকে ওই প্রথম বেঞ্চে প্রথম ইয়েটা দিতে হলো, মানে প্রথম জায়গাটা দিতে হলো।